আমি বেশ কয়দিন ধরে খেয়াল করছি আমার স্ত্রী কোনো কিছু নিয়ে চিন্তিত, মাঝে মাঝে আনমনা হয়ে যায়। বিষয়টা যে আমি খেয়াল করছি ওকে বুঝতে দেইনি। আমি নিজে থেকে কোনো প্রশ্ন করিনি। একদিন অফিস থেকে ইচ্ছে করেই দ্রুত বাসায় ফিরলাম মনের কিছু সন্দেহ মেটানোর জন্য। দুপুর 12:30 দিকে বাসায় দিকে রওনা হয়েছি। বুকের ভিতর কেমন যেন ধরপড় করতে লাগলো। গলাটা বারবার শুকিয়ে আসছে। মনে হচ্ছে অস্বাভাবিক কিছু হয়তো আজ ঘটতে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে উত্তর খুঁজে পাচ্ছিলাম না। টাইটা যেন গলা চেপে ধরে দম বন্ধ করে দিচ্ছে। বেশ বিরক্তি নিয়ে টাইটা ঢিলা করলাম। এরই মধ্যে বাসার সামনে পৌঁছে গেলাম। আমার বাসাটা দোতলায় সিঁড়ি বেয়ে যত উপরে উঠছি যেন হৃদস্পন্দন আরও বাড়ছে। দরজার সামনে এসেই হোঁচট খেলাম। দরজায় বড় বড় 2টা তালা ঝুলছে। বেশ চিন্তিত হয়ে গেলাম, এই সময় দরজায় ডাবল তালা দিয়ে কোথায় যাবে? বাজার তো আমি নিজেই করি, আর কোনো কিছুর প্রয়োজন হলে তো আমাকে বলতো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গেল। ভাবলাম দারোয়ানকে ডাক দিয়ে শুনি যে তার ভাবি কতক্ষণ আগে বেরিয়েছে। প্রতিদিনই কি বের হয় এমন? পরক্ষণেই আবার ভাবলাম, না থাক, ঘরের কথা ঘরে থাকাই ভালো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। ভাবলাম নীলুকে ফোন দিই। আমার স্ত্রীর নাম নুসরাত জাহান নীলু। কিন্তু নীলুকে ফোন দিলাম না। ফোন দিলে হয়তো ও সতর্ক হয়ে যাবে। পরকীয়ার ব্যাপার সেপার শহরে এখন ডাল ভাতের মতো হয়ে যাচ্ছে। না, এত সহজে ছেড়ে দেবার ছেলে আমি নই। এর শেষ আমি দেখেই ছাড়ব। এরই মধ্যে নীলু নিজেই আমাকে ফোন দিছে। আমি লক্ষ্য করলাম আমার হাত কাঁপছে। আমি যখন খুব রেগে যাই বা খুব টেনশনে ভুগি তখন আমার হাত কাঁপতে থাকে। প্রথম কল কেটে যাবার পর দ্বিতীয় কল আসলে রিসিভ করলাম। ওপাশ থেকে আমার নীলু মিষ্টি কণ্ঠে ভেসে এলো, কি করো ফাহিম? লাঞ্চ করেছো? আমি চুপ করে শুনলাম মাত্র, তারপর কেটে দিলাম। হঠাৎ কেটে দেওয়াতে নীলু বারবার কল দিতে লাগলো। আমি সাইলেন্ট করে সোজা অফিসে চলে গেলাম। এখন সন্ধ্যা। আমি গম্ভীর মুখে সোফার এক কোণে হেলান দিয়ে বসে আছি। অফিস থেকে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো কথা হয়নি নীলুর সাথে। নীলু চা বানিয়ে আমার পাশে এসে বসলো। ওকে দেখে মনে হচ্ছে কি বলে যে কথা শুরু করবে সেটা বুঝে উঠতে পারছে না। তারপর আমার হাতের উপর হাত রাখলো নীলু। আমি তাচ্ছিল্য ভঙ্গিতে হাত সরিয়ে নিলাম। সাথে সাথেই দেখলাম ওর চোখ ছলছল করছে। কোনো রকমে পানি আটকে আছে চোখের পাতায়। নীলু আমাকে খুব ভালোবাসে। 3 বছরের সংসারে কখনো ওর সাথে এমন ব্যবহার করিনি, কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। নীলু উঠে গিয়ে রুমে চলে গেল। জানি রুমে একলা বসে কান্না করবে আর অপেক্ষা করবে কখন আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চোখের পানি মুছে দিব। কিন্তু আজ আর যাইনি আমি। আজ অফিসের উদ্দেশ্যে বের হয়েছি ঠিকই, কিন্তু আজ অফিসে যাব না, ছুটি নিয়েছি। নীলুকে ফলো করব বিধায় বাসা থেকে কিছু দূর সামনে একটা চায়ের দোকানে বসে আছি। এমনি খালি খালি বসে থাকতে কেমন জানি লাগে, তাতে আবার ফর্মাল ড্রেস পরে। তাই অগত্যা বসে বসে চা খাচ্ছি। সেই সকাল 9টা থেকে এখন 11টা অবধি 10 থেকে 12 কাপের মতো চা খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু নীলু তো বাসা থেকে বের হয় না। কি যন্ত্রণা! এভাবে ফর্মাল ড্রেসে কতক্ষণ বসে থাকা যায়? দোকানদারও দেখি আমার দিকে একটু সন্দেহজনক চোখে তাকাচ্ছে। আমি এবার উঠে আশেপাশে হাঁটাহাঁটি করলাম। হঠাৎ খেয়াল করলাম আমার বাসার বিল্ডিং থেকে এক মহিলা বের হচ্ছে। নীলু আবার হিজাব ছাড়া বাইরে বের হয় না। ওর সব কয়টা হিজাবের কালার আমার পরিচিত, তাই নীলুকে চিনতে দেরি হলো না। এই তো সুযোগ, এই সুযোগের অপেক্ষায় তো আমি করছি। দ্রুত চায়ের বিল মিটিয়ে দিয়ে একটা গা ঢাকা দিলাম। দেখলাম নীলু একটা রিক্সা নিল। আমাকেও তো একটা রিক্সা নিতে হবে, কিন্তু কি মুসিবত, কোনো খালি রিক্সা আসছে না। চোখের আড়াল হলেই তো আর খুঁজে পাওয়া যাবে না। একটু ছোটাছুটি করে একটা খালি পেলাম।
এখন নীলুর রিক্সা ফলো করতে করতে যাচ্ছি। ও দেখি কিছু দূর যেয়ে একটা গলির ভিতরে ঢুকলো। গলিটা বেশ পরিচিত লাগছে। গলি দিয়ে সামনে যেতেই একটা বস্তি পড়ল। এখানে যে বস্তি আছে সেটা আগে জানা ছিল না। দেখলাম বস্তির রাস্তায় মুখে রিক্সা থামানো। আমিও বেশ কিছুটা পিছনে রিক্সা থেকে নেমে একটু আড়াল করলাম নিজেকে। নিজের কাছে প্রশ্ন করলাম, নীলুর বস্তিতে কি কাজ? মনের ভিতর উদ্ভট চিন্তা ঘিরে ধরল। বস্তির চিকন রাস্তা, আমার নিজেরই যেতে ভয় করছে সেখানে। নীলু এমনভাবে যাচ্ছে যেন কত বছর ধরে যাওয়া আসা করছে তার ঠিক নেই। আমি আমার শার্টের ইন খুলে দিলাম, মাথার চুলগুলো একটু এলোমেলো করলাম, কিন্তু হাতে ব্যাগটা রাখতেই হলো। কোনো ব্যবস্থা করতে পারলাম না। যাই হোক, মানুষ অতটা সন্দেহ করবে না। আমি বেশ দূরত্ব বজায় রেখে হাঁটছি, নইলে দেখতে পেলে এতক্ষণের কষ্ট বিফলে যাবে। রাস্তার পাশে টিনের ছাওয়া একটা ছোট্ট ভাঙাচুরা ঘরের ভেতর নীলু ঢুকে পড়ল। এটা দেখে যেন আমার গলা শুকিয়ে গেল। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। রাগে নাকি টেনশনে সেটা বুঝে উঠতে পারছি না। খুব ভালোবাসি নীলুকে, ও এইভাবে প্রতারণা করবে? আমার শরীর অসাড় হয়ে আসছে। এমন কখনোই হয়নি আমার। ঘরের দরজাটা হালকা খোলা আছে। আমি পকেট থেকে ফোনটা বের করে নীলুকে ফোন দিলাম। হ্যালো, কি করো নীলু? এই তো একটু কাজে আছি। তুমি কি করো? তোমার গলা এমন ভার ভার লাগছে কেন? কান্না করছো নাকি? হ্যালো, কিছু বলছো না কেন? আমি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে রাখলাম। আমার গলাতেই আর কোনো শব্দ বের হচ্ছে না। খেয়াল করলাম 7 থেকে 8 বছরের একটা মেয়ে নীলুকে জড়িয়ে ধরল। এটা দেখে আমার সব কিছু ওলটপালট হয়ে গেল। নীলুর কি তাহলে আগে কোনো বিয়ে ছিল? এই মেয়েকে বস্তি তো বা কি? ভার্সিটিতে 3 বছর আমি নীলুর বেস্ট ফ্রেন্ড ছিলাম। তেমন কিছু হলে তো আমি জানবো। এত কিছু লুকিয়েছে নীলু আমার কাছে। আমি নীলুকে আবার ফোন দিলাম। নীলু, তুমি কোথায়? বাসায় নাই কেন? আমার কিছু কেনাকাটা ছিল, তাই বাইরে আসছিলাম। তুমি বাসায় আসছো? আচ্ছা, তুমি 15 মিনিট দাঁড়াও, আমি আসছি। ফোন রেখে গা ঢাকা দিলাম। জানি এখনই নীলু বের হবে। লুকিয়ে দেখলাম নীলু হনহন করে বেরিয়ে গেল। ও বেশ দূরে চলে গেলে আমি কোনো কিছু না ভেবেই সোজা সেই ভাঙা ঘরের ভেতরে ঢুকে পড়লাম। ঢুকতেই অবাক হয়ে গেলাম। ঘরে এক বয়স্ক মহিলা, তার পাশে বসে সেই মেয়েটি। মহিলাটাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। বারবার কাশি হচ্ছে আর কাশির সাথে রক্ত বের হচ্ছে। এই অবস্থা দেখে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? পাশে বসে থাকা মেয়েটি সুন্দর করে বলল, আমার খুব অসুখ হয়েছে এই কয়দিন ধরে, কিন্তু ওনার অবস্থা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া খুব দরকার। কিন্তু নীলু এখানে গোপনে কেন আসলো? আমি মেয়েটিকে একটু নরম গলায় জিজ্ঞেস করলাম, একটু আগে যে মহিলা আসছিল উনি কে হয় তোমার? ও বলল, উনি তো আমার নীলু আপু, আমার বড় আপু। কথাটা শুনেই আমি হতভম্ব হয়ে গেলাম। মানে, নীলুর তো বাবা মা সবাই আছে, তাহলে এরা কারা? আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার বড় আপু কোথায় থাকেন? আপু তো বিয়ে হয়েছে, অনেক বড় লোক তার। আমার চাচা চাচির বাসায় কাজ করতো আপু। পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই ওনারা থেকে আপুকে বিয়ে দিয়েছেন। ছোট মানুষ যতটুকু বুঝেছে বলেছে। বিষয়টা আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমি আবার প্রশ্ন করব ঠিক এমন সময় বয়স্ক মহিলাটা বললেন, আপনি কে? এত কিছু শুনছেন কেন? আমি একটু চুপ থেকে বললাম, আমি নীলুর জামাই, রকিবুজ্জামান ফাহিম। কথাটা শুনেই উনি চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে। সাথে সাথে উনি অনেক কষ্টে উঠে বসে বললেন, বাবা, তুমি নীলুর জামাই? নীলুকে কতবার বলছি একটু দেখা করাতে, কিন্তু ও কেন জানি এড়িয়ে যায়। বাবা, দাঁড়িয়ে কেন? বসো বসো। আমি বললাম,
হ্যাঁ, বসবো। আপনার কি হয়েছে? বাবা, আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। বুকের ভিতর খুব কামড়ায়। নীলু খুব ছুটাছুটি করছে ডাক্তারের কাছে, কিন্তু কমে না। একদমই যেন উনি কথাগুলো শেষ করে দিলেন। আমি বললাম, কিন্তু আমাকে তো আপনাদের ব্যাপারে কিছুই বলেনি কোনো দিন। কেন এমন করলো? জানি না বাবা। আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলাম। তারপরেই নীলু ফোন দিয়ে বলল, কই তুমি? আমি কতক্ষণ বাসায় আসছি। আমি ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। ফোন রেখে দিলাম। একটা উন্নত হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম ওনাকে। ছোট মেয়েটাকে বাসায় আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু আসলো না। ও মায়ের সাথে থাকবে। আমি ওনাদের রেখে বললাম, নীলুকে নিয়ে আসছি একটু পরেই। রিক্সা করে বাসায় যাচ্ছি, কিন্তু বুঝে উঠতে পারছি না নীলুর সামনে কোন মুখে যাব আর প্রথমে কি বলবো। বাসার কলিং বেল দিতেই প্রায় সাথে সাথে নীলু দরজা খুলে দিল। দেখলাম নীলুর মুখে কেমন যেন একটা উত্তেজনা, কি যেন হারানোর ভয় সেই উত্তেজনায়। এত বড় একটা ব্যাপার যা নিজের মায়ের সাথে হয়েছে, সেই মেয়ে কিভাবে সব নীরবে সহ্য করে থাকতে পারে, আমি তা দেখছি নীলুর দিকে তাকিয়ে। আমার চোখে হঠাৎ পানি চলে এলো। একটানে বুকের ভিতর জড়িয়ে নিলাম নীলুকে। নীলুও আমার বুকে এসে শব্দ করে কান্না জুড়ে দিল। এই কান্নার ভেতরে আমি শুনতে পাচ্ছি ক্যান্সার আক্রান্ত মায়ের চিৎকার করতে না পারা কষ্টের হাহাকার। আমি বললাম, এই পাগলি, ক্যান্সারে আক্রান্ত মাকে এভাবে ফেলে আসলে কিভাবে? নীলু অবাক চোখে আমার দিকে তাকালো। মূর্তি সব বুঝে ফেলল নীলু। নীলু কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা একঘরে হয়ে যায়, খুব অভাব দেখা দেয়। তাই আমি আমার চাচা চাচির বাসায় কাজ করতাম আর পড়াশোনা করতাম, আর মা বাইরে কাজ করত। উনি আবার বিয়ে করেছিলেন। তোমরা অনেক ধনী পরিবার, অনেক স্ট্যাটাস তোমাদের। তাই আমি বলতে পারিনি যে আমার মা অন্যের সংসারে কাজ করে খায়। মা যখন আর কাজ করতে পারে না, অসুস্থ হয়ে যায়, তখন সেই স্বামী তাকে ছেড়ে চলে যায়। সেখান থেকে আমি ওনাদের দেখাশোনা করতাম গো। আবার কান্না শুরু করলো নীলু। আমি শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কাছের মানুষের কাছে এত বড় ব্যাপারটা লুকিয়ে রাখলে? আজ যে তোমায় ভুল বুঝতে বসেছিলাম। নীলু শব্দ করে কান্না জুড়ে দিয়ে বলছে, আমাকে ভুল বুঝো না কখনো। আমি যে বড় অসহায়। তুমি ছাড়া যে আমার পায়ের নিচে মাটি নাই। আমি কোনো উত্তর দিলাম না, খুঁজে পেলাম না যে কি বলে সান্ত্বনা দিব ওকে। শুধু বুকের ভিতর ওকে জড়িয়ে ধরে ওর সকল কষ্টগুলো নিজের করে ভাগাভাগি করে নিলাম। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীটি লিখেছেন মেহেদি স্বপ্নিল। এটি একটি সত্য ঘটনা। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।